মাঝরাতে মায়ের ফোনে ঘুম ভাঙে দুই মেয়ের। মা ভীষণ ঘাবড়েছিল, কারণ তার বাড়িতে পাশের বাড়ির প্রতিবেশীর লাশ পড়ে আছে। বাবার মৃত্যুর পরে মা একাই বাড়িতে থাকতো, তাই মৃত্যুর কারণ যেটাই হোক, আইনের চোখে এই খুনের জন্য মাই ফাঁসবে। এই জন্য দুই মেয়ে ছুটে যায় মাকে সাহায্য করতে। তবে প্রশ্ন থেকে যায় অনেক, লোকটা এখানে কেন এসেছিল, তার কি উদ্দেশ্য ছিল, আর এখানে ঘটেছেই বা কি? তাই এই মৃত্যুর পেছনে কি রহস্য লুকিয়ে আছে, সেই জট খুলে আসি মা বেহেনের অদ্ভুত কাণ্ড কারখানা থেকে। বিয়ের কয়েক বছর পেরিয়ে গেলেও বাচ্চা হচ্ছিল না জয়ার। আবার তার হাজবেন্ডেরও চিকিৎসার প্রতি তেমন আগ্রহ নেই। তাই জয়া ফার্টিলিটি সেন্টারে আইভিএফ পদ্ধতিতে বাচ্চা নেবার জন্য এসেছিল। তবে হাজবেন্ডের পারমিশন ছাড়া জয়াকে হেল্প করতে ডাক্তারের একটু ইতস্তত বোধ হচ্ছিল। তাছাড়া এই পদ্ধতিতে স্বামী স্ত্রীর সিমেন এবং ডিম্বাণুর স্যাম্পল লাগে, যা ল্যাবে নিষিক্ত করা হয়। তাই হাজবেন্ডকে না জানিয়ে প্রসেসটা সম্পন্ন করা বেশ টাফ। জয়া ভরসা দেয় সে সিমেন্ট টেস্টের জন্য যেভাবে হাজবেন্ডের সিমেন্ট এনেছিল, এবারও সেভাবেই কৌশলে সিমেন্ট নিয়ে আসবে। যদিও ডাক্তার পুরোপুরি আশ্বস্ত হতে পারে না, তবে জয়া জানতে চায় এই প্রসেসের জন্য কত টাকা লাগবে। ডাক্তার জানায় প্রায় 5-5.5 লাখ টাকা লেগে যাবে। এটা শুনে জয়া একটু আশাহত হয়, কারণ এত টাকা তার কাছে নেই। তো এরপরে জয়া দ্রুত বাড়ি ফিরে যায়, কারণ তার শ্বশুর বারবার তাকে ফোন করে বাড়ি ফিরে চা নাস্তা বানাতে বলছিল। জয়া মন্দিরে যাবে বলে লুকিয়ে ডাক্তারের কাছে এসেছিল, তাই ধরা পড়ে যাবার ভয়ে দ্রুত বাড়ি ফিরে নাস্তা বানানো শুরু করে। জয়ার হাজব্যান্ড বাদেও 3টা দেবর আছে, 3টাই বলদা টাইপের, কুনো ব্যাঙের মতো বসে থাকে। আর কিছুক্ষণ পর পর একসাথে বলে ওঠে, ভাবি রুটি লাগবে। 3জনের জন্য রুটি বানাতে গিয়ে জয়ার অবস্থা খারাপ হয়ে যায়। এদিকে জয়ার হাজব্যান্ড মানাস গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়। এই সময় মানাস জয়ার ছোট বোন সুষমার সাথে ভিডিও লাইভ করছিল। ইদানিং তারা শালি দুলাভাই কোলাবরেশন করছিল। এতে ভিডিওতে অনেক রিচ পাওয়া যায়, যদিও অনেকে খারাপ মন্তব্য করে। তখন সুষমা মেজাজ হারিয়ে নিজেও জঘন্য আচরণ শুরু করে। যাই হোক, জয়া আর সুষমার বাবা বেঁচে নেই। তাদের মা রেখা একাই বাড়িতে থাকে। মা একটা বারে চাকরি করে, তবে তার একটা ব্যাড হ্যাবিট, জুয়ার নেশাও আছে। এই পরন্ত বয়সেও রেখার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায় ছোড়া থেকে বুড়ো সবাই। তাছাড়া অল্প বয়স থেকেই রেখার শাড়ির সাথে সবসময় স্লিভলেস ব্লাউজ পরে, তাই সে সবার এক্সট্রা নজর কাড়ে। তো আজকের মতো রেখা কাজ শেষ করে রাতে বাড়ি ফিরে আসে। আসার সময় সে 2 বোতল মদও এনেছিল। বাড়ি ফিরে স্নান সেরে সে মদের বোতল এবং গ্লাস সাজিয়ে রাখে, যেন সে কারো অপেক্ষায় ছিল। একটু পরেই দরজায় কড়া নাড়ার আওয়াজ হলে রেখার ভেতরে অস্থিরতা শুরু হয়ে যায়। অন্যদিকে জয়া সবার খাওয়া শেষ হয়ে গেলে এঁঠো প্লেট পরিষ্কার করছিল। এই সময় তার হাজব্যান্ড মানাস বাড়ি ফেরে। মানাস টেবিলের ওপরে মদের বোতল রাখলে তার চাহিদা বুঝে জয়া একটা গ্লাস এনে দেয়। এতেও মানাস সন্তুষ্ট না, কারণ জয়া গ্লাসটা তার হাতে ধরার আগে হাত ধয়নি। তো রাতের খাওয়া শেষ করে মানাস ঘুমাচ্ছিল। জয়া জেগে থেকে মানাস আর সুষমার ভিডিওটা দেখছিল। দুজনের এত রংঢং দেখে জয়ার বেশ খারাপ লাগে, তাই ফোন রেখে সে ঘুমাতে যাবে। এই সময় তার মায়ের ফোন আসে। ফোনে রেখা খুবই ঘাবড়েছিল এবং কান্নাকাটি করছিল। রেখা সুষমাকেও ডাকতে বলে। জয়া জানায় সুষমা এখানে আর থাকে না। তার শ্বশুরের সাথে সুষমার ঝগড়া হয়েছিল, এরপর থেকে সুষমা অন্য জায়গায় থাকে। রেখা জয়াকে বলে তাহলে সে সুষমাকে কনফারেন্স কলে কানেক্ট করুক, কারণ যা ঘটেছে তা দুজনকেই বলা জরুরি। জয়ার সুষমার সাথে কথা বলার ইচ্ছে ছিল না, তবুও মায়ের চাপে তাকে কনফারেন্স কলে কানেক্ট করে। সুষমা এ সময় ঘুমেছিল। সে জানে মা যে কোনো ব্যাপারেই অতিরিক্ত ন্যাকামি করে, তাই সে বিরক্ত হয়। রেখাও খোলাসা করে কিছু না বলে যত হাবিজাবি কথা বলে কান্নাকাটি করতে থাকে। যেমন গত মাসে একটা কালো বেড়াল তার রাস্তা কেটেছিল, তবুও সে রাস্তা মারিয়ে সামনে হেঁটে গিয়েছিল। তার প্রভাবে হয়তো আজ তার এই বিপদ। শেষে মায়ের কথায় দুজনেই বিরক্ত হলে অবশেষে রেখা জানায় পাশের বাড়ির গুপ্তাজি মারা গেছে। ব্যাপারটা দুই বোন তেমন গুরুত্ব দেয় না, কারণ মানুষ তো মরতেই পারে। কিন্তু যখন রেখা বলে গুপ্তা তার বাড়িতেই মারা গেছে, তখন এক বোনের হুঁশ উড়ে যায় আর আরেক বোনের ঘুম। রেখা দুজনকেই যত দ্রুত সম্ভব বাড়িতে চলে আসতে বলে ফোন রেখে দেয়। রেখা গুপ্তার বডির দিকে বারবার তাকাচ্ছিল আর আটকে উঠছিল। গুপ্তা উপর হয়ে পড়েছিল, মেঝে রক্তে গড়াগড়ি খাচ্ছিল। এমনিতে রেখা মেয়ে হিসেবে একটু ভেজালের ছিল। সে স্বামীর সাথে বিয়ে করে প্রথম এই আদর্শ কলোনিতে আসে।
বাইকে স্বামীর সাথে কলোনিতে ঢুকতেই বাচ্চা থেকে বুড়ো সবার মুখ হা হয়ে যায়। এত সুন্দর বউ এই কলোনির কেউই কোনোদিন দেখেনি। তবে রেখার মতো স্লিভলেস ব্লাউজও কলোনির কেউ কখনো পরেনি। তাই শাড়ির আঁচল সরে স্লিভলেস ব্লাউজ দৃশ্যমান হতেই তার শাশুড়ি থেকে শুরু করে বাকি সব মহিলারা মুখ ফিরিয়ে চলে যায়। রেখা বাড়ির চৌকাঠে পা রাখতেই আকাশে কালো মেঘে ঢেকে যায়। শুরু হয় প্রবল বৃষ্টি। শোনা যায় দুদিনেও নাকি সে বৃষ্টি থেমেছিল না। বৃষ্টি বাদেও রেখার আরেকটা জিনিসের দিকে নজর যায়। সেটা হলো পাশের বাড়ির গুপ্তাজিকে রেখা কয়েকবার সিগন্যালও মারে, তবে গুপ্তা লাজুক হওয়ায় রেখার সামনে থেকে কেটে পড়ে। তাছাড়া রেখা সব ব্যাপারেই বেশ ফাস্ট ছিল। যেমন বিয়ের জাস্ট 7 মাসের ভেতরেই তার প্রথম সন্তান জয়ের জন্ম হয়। এরপরে তাকে আর কোনো ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন হয় না। তবে রেখা কিন্তু পূর্ণদৈর্ঘ্য সিনেমার চেয়েও কম ছিল না, কারণ প্রতি রবিবারে কলোনির আশেপাশের সবাই রেখাকে দেখার জন্য ভিড় জমাতো। বেটার ভিউ দেওয়ার জন্য তো দারোয়ান টিকিট সিস্টেমও চালু করেছিল। আসলে এদিন রেখার হাজবেন্ডের ছুটি থাকতো। রেখা বারান্দায় হাজবেন্ডকে তেল মালিশ করিয়ে দিত। এই দৃশ্য দেখে নিজেদের স্বপ্নকে দোষে পরিণত করতে যুবকেরা চাতক পাখির মতো চেয়ে থাকত। রেখার দর্শনে তাদের শরীরে বিদ্যুৎ খেলে যেত। তবে রেখার স্বামীর সংসার বেশি দিন টিকে না। রেখা যে বিদ্যুৎ সবার মাঝে ছড়াতো, সেই বিদ্যুৎ ব্যাকফায়ার করে ঘরের স্বামী এবং শাশুড়ি দুজনেই শক খেয়ে মারা যায়। দুজনের শ্রাদ্ধে গুপ্তা এসে ফুলের মালা অর্পণ করে। যদিও এই বাড়িটার বর্তমান মালিক গুপ্তা, কারণ অনেকদিন আগে রেখার স্বামী গুপ্তার কাছে বাড়িটা বন্ধক রেখে টাকা ধার করেছিল। সেই টাকা শোধ দিতে না পেরে বাড়িটা আইনত গুপ্তার প্রাপ্য। তাই সে চাইলেই রেখাকে বাড়ি থেকে বের করে দিতে পারত। কিন্তু রেখার কান্নাকাটি দেখে তার মনটা গলে যায়। যদিও রেখার আকার ইঙ্গিত ভালো না লাগায় গুপ্তা মনে মনে বাজে মেয়ে ছেলে বলে গালি দিয়ে বেরিয়ে যায়। তো এই ছিল রেখা আর গুপ্তার মধ্যে কানেকশন আর কি। যাই হোক, মাঝখানে তো অনেক বছর কেটে গেছে। তারপরে এই দুর্ঘটনা। তো সকালে কাউকে কিছু বুঝতে না দিয়ে রেখা বাড়ির সামনের গার্ডেনে পানি দিচ্ছিল। এই সময় জয়া চলে আসে। রেখা এমনভাবে জয়াকে স্বাগত জানায় যেন জয়া হঠাৎ এখানে এসেছে। রেখা অ্যাক্টিং করে যাতে কেউ সন্দেহ না করে এবং সব নর্মাল লাগে। তো ভেতরে ঢুকে গুপ্তার লাশ দেখে জয়াও একটু ঘাবড়ে যায়। হতবাক হয়ে সে সোফায় বসতে গেলে রেখা তাকে বসতে বারণ করে, কারণ সোফার একটা পায়া ভাঙা। জয়া জিজ্ঞেস করে কিভাবে কি হলো। রেখা উত্তর দেয় কিছুদিন আগে সে ঝাড়ু দেবার জন্য সোফাটা টান দিয়েছিল, এতে মেঝের সাথে আটকে পায়াটা ভেঙে গেছে। উত্তর শুনে জয়া ঝাড়ি মেরে বলে সে সোফার পায়া ভাঙা না, বরং গুপ্তাজি কিভাবে মরল সেটা জানতে চায়। রেখা কিছু বলার আগেই বাড়িতে সুষমা ঢোকে। সেও এমন অ্যাক্টিং করে যেন হঠাৎ বাড়ি চলে এসেছে। তো এরপরে সেও লাশটা দেখে। তারপরে রেখা সবার জন্য চা বানায়। রেখা টেনশনে ছিল, জেলে গেলে তাকে দিয়ে হয়তো এমব্রয়ডারির কাজ করানো হবে। সুষমা বলে টেনশনের কোনো কারণ নেই, তাকে জেলে যেতে হবে না। তখন বিরক্ত হয়ে জয়া সুষমাকে দেখিয়ে মাকে জিজ্ঞেস করে এত কনফিডেন্সের সাথে বলছে ওর বাবা চিফ জাস্টিস নাকি। আসলে জয়ার বাবার মৃত্যুর পরে তার মায়ের গর্ভে সুষমা জন্মায়, মানে তারা সৎবোন আর কি। তো গুপ্তা কিভাবে মারা গেল জিজ্ঞেস করলে রেখা জানায়। দরজায় কড়া নাড়ার আওয়াজ হলে সে জিজ্ঞেস করে কে। গুপ্তা কড়া নাড়ছে জানার পরে রেখা তার এখানে আসার কারণ জিজ্ঞেস করে। তবে গুপ্তা কি বলছিল রেখা শুনতে পায় না, তাই সে দরজা খুলে দেয়। আর তখনই নাকি গুপ্তা ভেতরে ঢুকে রেখার সাথে জোর জবরদস্তি শুরু করে। রেখার সম্মান বাঁচাতে গুপ্তাকে ধাক্কা মারে। এতে গুপ্তা আলমারির সাথে ধাক্কা খায়। আলমারির হ্যান্ডেলে তার পেছনে আঘাত লাগে। এরপরে সে পর্দা চেপে ধরে এবং পর্দার রড সহ ছিঁড়ে মেঝেতে পড়ে যায়। পর্দার রডটা আবার পড়ে গুপ্তার মাথার ওপরেই, আর এভাবেই সে মারা যায়। পুরো স্টোরি শুনে জয়া বলে খুনটা তো সেলফ ডিফেন্সের জন্য হয়েছে, তাই পুলিশ জানলেও সমস্যা হবে না। তবে সুষমা বলে মা গুপ্তাকে ঘরের ভেতরে আসতে দিয়েছে, তাই সহজে কেউ এই কথা বিশ্বাস করবে না। দুই বোনের এই নিয়ে ঝগড়া বেঁধে যায়। তখন রেখা ওদের থামিয়ে বলে তার একটা আইডিয়া আছে। গুপ্তা যেহেতু মারা গেছেই, তাই তাকে কম্বলে জড়িয়ে ক্যানেলের ভেতরে ফেলে দেবে। এটা শুনে জয়া ক্ষেপে যায়। রেখা জয়াকে আসার সময়ে গাড়ি আনতে বলেছিল। এবার জয়া বুঝতে পারছে লাশ সরানোর জন্যই মা তাকে গাড়ি আনতে বলেছিল। কিন্তু জয়া এটার জন্য রাজি হচ্ছিল না বলে এবার রেখার সাথে তার ঝগড়া শুরু হয়ে যায়। তখন সুষমা ওদেরকে থামিয়ে বলে গুপ্তার বাড়ির লোকেরা তো অবশ্যই তার খোঁজ করবে। বিশেষ করে গুপ্তার স্ত্রী যেমন খচ্চর মহিলা, তাতে সে গন্ধ শুকে শুকে ঠিক সত্যিটা বের করে নেবে। তো মিসেস গুপ্তার তখনও ঘুম ভাঙেনি। $2 ক্রমাগত হর্নের কারণে
ঘুম থেকে উঠে সে দুধ নিতে বাইরে আসে। এই সময় রাস্তায় জগিং করা লোকেরা তাকে গুপ্তার কথা জিজ্ঞেস করে, কারণ গুপ্তা আজ জগিংয়ে আসেনি। মিসেস গুপ্তা সারা রাত নাক ডেকে ঘুমাচ্ছিল, তাই হাজব্যান্ড রাতে ছিল কি ছিল না এই ব্যাপারে তার কোনো ধারণাই নেই। বাড়ির ভেতরে গিয়ে সে গুপ্তাকে ফোন করে। গুপ্তার ফোনটা সোফার নিচে পড়েছিল। রেখা, সুষমা আর জয়া ফোনটা খুঁজে বের করে দেখে মিসেস গুপ্তা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠিয়েছে। তারা মেসেজটা প্লে করে বুঝতে পারে গতরাতে দুজনের মাঝে রেখাকে মেয়ের বিয়েতে ইনভাইট করা নিয়ে ঝগড়া হয়েছিল। গুপ্তার মেয়ে গোল্ডির 2-1 দিনের ভেতরেই বিয়েতে গুপ্তা রেখাকে ইনভাইট করতে চাইছিল, কিন্তু স্ত্রী সেটা করতে দেবে না। মিসেস গুপ্তা ভয়েস মেসেজেও সেই কথাটা স্পষ্ট করে বলে দেয়। রেখাকে নিয়ে দুজনের ঝগড়া হয়। এই ব্যাপারটাতে রেখার বেশ মজা লাগে। এরই মধ্যে জয়ার কাছে তার শ্বশুরের ফোন আসায় সে বাইরে কথা বলতে চলে যায়। জয়া এভাবে মায়ের কাছে চলে আসায় তার শ্বশুর আপসেট ছিল। জয়া শ্বশুরকে কনভিন্সের চেষ্টা করছিল। এই সময় একজন পুলিশ অফিসার এসে জয়াকে তার নাম জিজ্ঞেস করে এবং তার সাথে যেতে বলে। জয়া তো ভীষণ ঘাবড়ে যায়। সে ভাবে পুলিশ হয়তো মার্ডারের ব্যাপারে জেনে গেছে, তবে একটু পরেই বুঝতে পারে পুলিশ অফিসার তার সাথে মজা করছে। আসলে এটা তার ছোটবেলার বন্ধু মহেশ্বরী। মহেশ্বরী আবার সম্পর্কে গুপ্তার আপন শালা। তো মহেশ্বরীর জয়াকে দেখে একটু অন্যরকম ফিলিংস হয়। আসলে সে জয়াকে অনেক আগে থেকেই পছন্দ করত। এমনকি আজকে জয়ের সাথে তার 6 বছর 46 দিন পর দেখা হচ্ছে, এই হিসেবও সে করেই রেখেছে। যাই হোক, দুজনের ভেতরে আরও বেশ কিছুক্ষণ কথাবার্তা চলে। মহেশ্বরীর কাছ থেকে জয়া জানতে পারে গোল্ডির বিয়ে উপলক্ষে আজকে বাড়িতে প্রার্থনার অনুষ্ঠান আছে। এটা শোনার পরে জয়া একটা প্ল্যান করে। অনুষ্ঠানে কলোনির সবাইকে ইনভাইট করা হয়েছে, তাই প্রার্থনা চলাকালীন সময়ে তারা গুপ্তার ডেড বডিটা বাইরে নিয়ে যাবে এবং ক্যানেলে ফেলে দেবে। এই জন্য জয়া আর তার মা পুরনো কম্বল খুঁজতে শুরু করে। এই সময় জয়া মাকে ইতস্তত করে বলে তার 5.5 লাখ টাকা লাগবে। এমন শুনে রেখা জিজ্ঞেস করে এত টাকা তার কেন লাগবে। উত্তর দেবার আগেই সুষমা গুপ্তার ফোন এনে বলে মিসেস গুপ্তা আরও একটা ভয়েস মেসেজ পাঠিয়েছে। সে গুপ্তাকে বাড়ি ফিরে আসার জন্য রিকোয়েস্ট করছিল। তার বলার ভঙ্গি শুনে সুষমা আর রেখা দুজনেই হাসতে শুরু করে। ঘরে লাশ পড়ে আছে, অথচ দুজনের এমন ঢং দেখে জয়া ক্ষেপে যায় আর ধমক দিয়ে ওদেরকে কাজে লাগতে বলে। এরপরে তারা গুপ্তার লাশটা 3 জনে ধরে টেনে আনার চেষ্টা করে। হঠাৎ গুপ্তা হাঁচি দিলে আতঙ্কে সুষমা তাকে ছেড়ে দেয়। রেখা আর জয়া সুষমার কথা বিশ্বাস করছিল না, কিন্তু গুপ্তা তাদের দিকে ঘাড় ফেরালে 3 জনে আতঙ্কে চিল্লিয়ে ওঠে। গুপ্তা বিড়বিড় করে কথাও বলছিল এবং ঘুমের মধ্যেই হাসছিল। জয়া তো ভূত ভেবে আতঙ্কে অস্থির হয়েছিল। তবে রেখা বলে গুপ্তা এখনো মরেনি, সে এখনো বেঁচে আছে। 2 মেয়ে একটু হাঁপ ছেড়ে বাঁচে, অন্তত খুনের মামলায় তারা ফাঁসছে না। তারা গুপ্তাকে অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে পাঠাতে চাইছিল, কিন্তু রেখা বাধা দেয়। সে গুপ্তার মুখ হাত পা বাঁধতে শুরু করে। এর মধ্যে আবার সুষমা গুপ্তার মোবাইল ঘেঁটে দেখতে পায় তার মাই গতরাতে গুপ্তাকে মেসেজ দিয়ে এখানে ডেকেছিল। রেখা মেসেজে লিখেছিল গুপ্তা তার সাথে 3 পার্টি খেলতে চায় কিনা। এবার 2 মেয়ে মায়ের ওপরে চড়াও হয়। প্রথমে রেখা স্বীকার করতে চায় না, তবে মেয়েদের চাপে স্বীকার করে। মদের বার থেকে রেখা কিছু টাকা সরিয়েছিল। গুপ্তা সেটা জেনে যায় এবং বার মালিককে বলে দেবার হুমকি দেয়। রেখা গুপ্তাকে রিকোয়েস্ট করেছিল সে যেন বার মালিককে ব্যাপারটা না জানায়, এতে তার চাকরি চলে যাবে। তাছাড়া সে টাকাটা প্রয়োজনেই সরিয়েছিল। তবুও গুপ্তা হুমকি দেয় সে আগামীকাল বার মালিককে বলে দেবে। এই জন্য রেখা গুপ্তাকে মেসেজ দিয়ে 3 পার্টি খেলার কথা বলে ডেকেছিল, যাতে তাকে বুঝিয়ে সুঝিয়ে বার মালিককে বলা থেকে আটকানো যায়। গুপ্তা হয়তো তার মেসেজের অন্য মিনিং ভেবে নিয়েছিল, তাই বাড়িতে ঢুকেই রেখার সাথে জোর জবরদস্তি শুরু করে এবং দুর্ঘটনা ঘটে যায়। 2 মেয়ে জিজ্ঞেস করে সে বার থেকে কত টাকা সরিয়েছে। রেখা জানায় বেশি না, এই 5-5.5 লাখ টাকার মতো হবে। এটা শুনে দুজনেরই চোখ কপালে উঠে যায়। এতগুলো টাকা মায়ের কি দরকার ছিল। রেখা স্বীকার করতে চায় না, তবে ওরা বুঝে যায় সে জুয়া খেলার জন্য টাকাগুলো নষ্ট করেছে। ধরা খেয়ে রেখা এক্সপ্লেন করে সে সব টাকা হারেনি, সে আবারও জিতে গেছে। জাস্ট 2 দিন পরেই টাকাগুলো ক্যাশে রেখে দিত। এসব ঘটনা শুনে জয়া খুবই ক্ষেপে যায়। সে বলে আর এক মুহূর্ত এখানে থাকবে না। রেখা জয়াকে অনেক রিকোয়েস্ট করে যাতে চলে না যায়, তবুও জয়া কথা না শুনলে তখন রেখা টোপ দেয় তোর না টাকার প্রয়োজন। টাকার কথা শুনে জয়া মাকে সঙ্গ দিতে রাজি হয়ে যায়। পরের দিন সুষমা গোল্ডির সাথে দাঁড়িয়ে গল্প করছিল। ব্যাপারটা দেখে মিসেস গুপ্তা পছন্দ করে না। সে গোল্ডিকে ডেকে আনে এবং ওদের ফ্যামিলির সাথে না মেশার পরামর্শ দেয়। মিসেস গুপ্তার ধারণা রেখার ফ্যামিলির লোকেরা কুনজর দিলে তাদের অমঙ্গল হবে। এরই মধ্যে সুষমা আবার গুপ্তার মোবাইল থেকে মেসেজ দেয় আমি আর কখনো বাড়ি ফিরবো না, তোমার মেয়ের বিয়ে তুমিই সামলাও। এই মেসেজ দেখে
মিসেস গুপ্তা আরও অস্থির হয়ে যায় এবং বলে হয়তো রেখাদের কুনজরের জন্যই তাদের ফ্যামিলিতে এত সমস্যা, তাই সে পুজো দিতে চলে যায়। অবশ্য সুষমার সাথে গুপ্তাদের পুরনো ঝামেলাও আছে। সুষমা সবসময় চাইতো ভাইরাল হতে, তাই সে একবার গুপ্তার ছেলের সাথে বৃষ্টিতে ভিজে রোমান্টিক কিসিং ভিডিও বানিয়েছিল আর সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোডও করেছিল। ব্যাস, তারপরে আর ভাইরাল হওয়া ঠেকায় কে? শেষ পর্যন্ত বিচার সালিশও হয়ে যায়। পুরো কলোনি এসে বাড়ির সামনে জড়ো হয়। গুপ্তা এসে রেখা আর সুষমাকে অনেক বকাঝকা করে, তবে মা মেয়ে দুজনেই নির্লজ্জ। পরিস্থিতি ঠান্ডা করতে রেখা সুষমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার নাটক করে। সুষমাও খুশি মনে বেরিয়ে এসে জয়ার শ্বশুর বাড়িতে ওঠে। সেখানে গিয়ে তার বৃষ্টিতে ভেজার প্রভাব শুরু হয়। সে জয়ার শ্বশুর থেকে শুরু করে স্বামী এবং দেবরদের সামনে হাঁচি দিয়ে অ্যাটেনশন সিকিংয়ের চেষ্টা করে। আর কারো না হোক, জয়ার স্বামী মানাসের অ্যাটেনশন সে ঠিকই পেয়ে যায়। একদিন জয়া বৃষ্টি এলে ছাদে কাপড় তুলতে গিয়ে দেখে মানাস আর সুষমা ভিডিও তৈরি করছে, আর সেই ধারা তো এখনও অব্যাহতই আছে। যাই হোক, মিসেস গুপ্তা কুনজর কাটানোর জন্য পুজো দিয়ে রেখার বাড়িতে যায়। তাকে দেখেই তিনজনের রাস্তা আগলে দাঁড়ায়, তবে মিসেস গুপ্তা ভেতরে ঢুকবেই। কৌশলে সে পানি খেতে চাইলে ওরা আর মানা করতে পারে না, তাই রেখা পানি আনতে চলে যায়। জয়া আর সুষমা রাস্তা আগলে দাঁড়িয়ে থাকে। তখন মিসেস গুপ্তা জয়াকে সরানোর জন্য বলে, তোমার মাকে পানিতে একটু বরফ দিতে বলো। বাধ্য হয়ে জয়াও চলে যায়। তখন সুষমাকেও সরাতে মিসেস গুপ্তা বলে, তুই গিয়ে বল বরফ যেন বেশি না দেয়। বাধ্য হয়ে সুষমাও চলে যায়। তখন মিসেস গুপ্তা ব্যাগ থেকে একটা খোসা ছাড়া নারিকেল বের করে। নজর কাটানোর জন্য পুজো দিয়ে সে এটা নিয়ে এসেছে। সে একটা ফুলদানির ওপরে নারিকেলটা রেখে দেয়। এই জন্যই মূলত সে এত নাটক করছিল। তো একটু পরে তিনজনই পানি নিয়ে আসে। তখন হঠাৎ সে একটা স্মেল পায়। বাথরুম বা ঘরের ভেতর থেকে স্মেলটা আসছিল, তাই সে বাথরুমে ঢোকার বাহানা করে। ওই সাইডে মূলত গুপ্তাকে ওরা রেখেছিল, তাই তাকে আটকানোর জন্য ওরা নানান তালবাহানা করতে থাকে। তবে এই সময় গোল্ডি এসে মিসেস গুপ্তাকে ডেকে নিয়ে গেলে ওরা একটু হাঁপ ছেড়ে বাঁচে। তবে মিসেস গুপ্তা কিছু একটা সন্দেহ করছিল, তাই বাড়ি ফিরে তার ভাইকে মানে মহেশ্বরীকে বলে গুপ্তা হয়তো রেখাদের বাড়িতেই আছে। মহেশ্বরী পুলিশের মতো জেরা করে বলে সে কিভাবে শিওর হচ্ছে গুপ্তা ওই বাড়িতেই আছে। তখন মিসেস গুপ্তা মহেশ্বরীকে গুপ্তার একটা ড্রেস শুকায়। গন্ধে মহেশ্বরী নাক সরিয়ে নেয়। মিসেস গুপ্তা বলে এটা সান্ডার তেল। গুপ্তা সান্ডার তেল ইউজ করত। সে সেম তেলের গন্ধ রেখাদের বাড়িতেও পেয়েছে। বোনের সন্দেহ দূর করতে মহেশ্বরী রেখাদের বাড়িতে গিয়ে কলিং বেল বাজায়। রেখা, জয়া এবং সুষমা তখন গুপ্তার বডিটা কম্বলে মুড়িয়ে মাথাটা একটা হাঁড়িতে ঢেকে অন্য জায়গায় টেনে নিয়ে যাচ্ছিল। সিঁড়ি পর্যন্ত যেতেই মহেশ্বরী দরজার বাইরে চলে আসে, তাই তাকে হ্যান্ডেল করতে জয়া মিষ্টি কথায় মহেশ্বরীর মন ভুলিয়ে তাকে নিয়ে বাইরে চলে যায়। গুপ্তার ভারী শরীরটা সুষমা আর রেখার জন্য টেনে নিয়ে যাওয়া খুবই কষ্টকর ছিল। তবুও ওরা সিঁড়ির পাশের রুমের দরজা পর্যন্ত গুপ্তাকে টেনে নিয়ে যায়, কিন্তু দরজাটা তাদের বেশ জ্বালাচ্ছিল। ওটাকে যতই ঠেলে দেওয়া হোক আবারও বন্ধ হয়ে যাচ্ছিল, ফলে গুপ্তার বডি রুমে ঢোকাতে সমস্যা হচ্ছিল। এই রুমের সামনেই সে বড় ফুলদানিটা ছিল, যেটাতে মিসেস গুপ্তা একটু আগে নারিকেল রেখে গেছে। রেখা এই ফুলদানিটা দিয়ে দরজাটাকে ঠেসে দিয়ে রাখতে বলে। এরপরে তারা আরেকটু ইজিলি গুপ্তাকে ভেতরে নিয়ে গিয়ে দুটো ডামির সাথে শুয়ে রাখে। তারপরে ফুলদানিটা সামান্য সরিয়ে রুমের ভেতরে রেখে দরজা বন্ধ করে বেরিয়ে আসে। এদিকে জয়া মহেশ্বরীকে বাইরে নিয়ে গিয়ে জমিয়ে তার সাথে গল্প করছিল। এতে মহেশ্বরী পুরো পটে যায়। পুরনো প্রেম আবারও জেগে ওঠে, ফলে সে দুলাভাইয়ের ইস্যুটা ভুলেই যায়। আসলে জয়া কোনো সাধারণ খেলোয়াড় না। সে সবার সামনে এমন ভান করে থাকে যেন সে মায়ের থেকে রূপ পেয়েছে ঠিকই, তবে তার ক্যারেক্টার পায়নি। কিন্তু কোনো ফলের বীজ সেই গাছ থেকে যত দূরে গিয়ে জন্মাক না কেন, বীজ তো গাছেরই গুণাগুণ পায়, তাই না? জয়ার বিয়ের ইতিহাসও কিন্তু বেশ রগরগা। জয়ার ছোটবেলার বান্ধবী রাতির সম্বন্ধ এসেছিল মানাসের সাথে। মানাসের বাড়ির লোকেরা যেদিন রাতিকে দেখতে আসে সেদিন বাড়ির কাজে হেল্প করতে জয়াও রাতিদের বাড়িতে গিয়েছিল। জয়া রুটি বানাচ্ছিল, আর সেই রুটি রাতি অতিথিদের সার্ভ করছিল। মানাসদের পারিবারিক অবস্থা বেশ ভালো ছিল, তাই সুযোগ বুঝে জয়া মানাসকে চোখ মেরে সিগন্যাল দেয়। তখন বাথরুমে যাবার নাম করে মানাস কিচেনে জয়ার কাছে চলে আসে। একটু পরে রুটি নিতে এসে রাতি দুজনকে একসাথে দেখে চিৎকার দিয়ে ওঠে। তখন সবাই এসে উপস্থিত হয়। মানাসের মা জয়ার রুটি বানানো দেখে ফিদা হয়ে যায়। জাস্ট রুটি গোল আর ফোলা ফোলা হচ্ছে দেখেই সে রাতির সাথে মানাসের বিয়ে ভেঙে জয়ের সাথে বিয়ে দিয়ে দেয়। আর জয়ার বিয়ের শোকে মহেশ্বরী দেবদাস হয়ে যায়। যদিও এই ঘটনা নিয়ে তখন বেশ শান্ত কিন্তু হয়েছিল, আর এর বিচারের দায়িত্ব গুপ্তাকেই দেওয়া হয়েছিল। পরে অবশ্য কিছুই হয়নি।
যাই হোক, জয়া হাসি তামাশায় মহেশ্বরীর সাথে বাড়ির সামনে এসে দেখে মানাস এসে দাঁড়িয়ে আছে। মানাসকে দেখে সে খুবই হকচকিয়ে যায়। মানাসও অন্য ছেলের সাথে জয়াকে দেখে সন্দেহ করে। বাড়ির ভেতরে গিয়ে মানাস ভাঙা সোফায় বসে ভাবনা চিন্তা করছিল। যদিও ভাঙা পায়টার জায়গায় ততক্ষণে কয়েকটা বই গুজে দেওয়া হয়েছিল, বইগুলোর এর চেয়ে বেটার ইউজ বোধ হয় আর হতো না। তো জয়া মানাসকে কৈফিয়ত দেয় সে ফার্মেসিতে ওষুধ কিনতে গিয়েছিল। তবে মানাস তার কথা বিশ্বাস না করে সুষমার কাছে জানতে চায়। সুষমাও একই উত্তর দিলে মানাস একটু আশ্বস্ত হয়। তাছাড়া তারা মানাসের সামনে এমন অ্যাক্টিং শুরু করে যে মানাসও পটে যায়। রাতে মানাস খাওয়ার সময়ে 3 পাত্তি খেলছিল। তার প্রস্রাব পেলে সে ওই রুমে যাবার চেষ্টা করে যে রুমে গুপ্তাকে রাখা আছে। তবে সে রুমের দরজা খুলতে পারে না। বাকিরা মানাসকে খেয়াল করে দ্রুত ছুটে গিয়ে তাকে অন্য বাথরুমে পাঠিয়ে দেয়। এসবের মাঝে রেখা আড়ালে গিয়ে কাউকে সিক্রেটলি ফোন করে জানায় গুপ্তা এখনও মরেনি। তাছাড়া তার 2 মেয়ে সন্দেহ করছে সে জুয়া খেলছে। তবে আসল ব্যাপার কেউই জানতো না। এমনিতেও রেখার ভেতরে রহস্যের শেষ নেই। স্বামী মরে যাবার পরে সে সেন্টিমেন্ট ক্রিয়েট করে বেশ কয়েক জায়গা থেকে লোন নেয়। পরে সে প্রথম বিজনেস শুরু করে, সেটা আবার মেয়েদের আন্ডারগার্মেন্টস চুরি করে সেগুলো বিক্রি করা। কিন্তু এতেও তার কাঙ্ক্ষিত লাভ হচ্ছিল না। তাই সে এবার ব্যাচেলরদের জন্য খাবার রান্না করে দেওয়ার নামে খাবারের টিফিন বাটিতে করে ড্রাগ স্মাগলিং শুরু করে। ড্রাগের বিজনেস বোরিং লাগায় সে এবার একটা সাইবার ক্যাফে খুলে ফেলে। তার এই বিজনেসটা ফুলে ফেপে ওঠে এবং অল্প সময়েই সমস্ত লোন পরিশোধ করে দেয়। আসলে রেখার সাইবার ক্যাফেতে অশ্লীল ভিডিও দেখার ফ্যাসিলিটিস ছিল, এই জন্যই পুরুষেরা সেখানে যেত। তবে কথিত আছে অনেক ইয়াং যুবক ভেতরে গিয়ে আর ফেরত আসেনি। তাদের ব্যাপারে রিউমার হলো রেখা নাকি ওদেরকে গার্ডেনে পুঁতে দিয়েছে আর সেখানে ফুলের গাছ লাগিয়ে রোজ পানি দেয়। এই জন্য রেখার রহস্য কেউ ধরতে পারেনি। যাই হোক, পরের দিন সকালে আরেক ধামাকা বাঁধে। কেউ গোল্ডিকে ফোন করে থ্রেট দিয়ে বলে গুপ্তাজিকে তারা কিডন্যাপ করেছে। তাকে জীবন্ত দেখতে হলে লিভার লেনে ডাস্টবিনের ওপরে ব্যাগে করে 5.5 লাখ টাকা রেখে যেতে হবে। গোল্ডি কান্নাকাটি করে বাড়ির সবাইকে কথাটা জানায়। গুপ্তার ছেলে বাইরে বাজারে বের হলে তার কাছ থেকে ইনফরমেশনটা মানাস পেয়ে বাড়িতে এসে জানায়। এই ব্যাপারটা নিয়ে এবার রেখা, জয়া, সুষমা 3 জন একে অপরকে সন্দেহ করতে থাকে যে কিডন্যাপার সে যে ফোনটা কে করেছে। বিশেষ করে সুষমা আর জয়া একে অপরকে দোষারোপ করছিল। ফলে দুজনের ভেতরে ঝগড়া ঝামেলা লেগে যায়। জয়া সুষমার বাবা তুলেও কথা বলে, কারণ এখনও কেউ জানে না সুষমার বাবা কে। ঝগড়ার এক পর্যায়ে দোষ রেখার দিকে ঘুরে যায়। সুষমা বলে কলোনির মানুষেরা যা বলে সবই হয়তো সত্যি। মা হয়তো তাদের দুজনের বাবাকেই হত্যা করেছে আর ফুলবাগানের নিচে দাফন করে দিয়েছে। এটা শুনে রেখার চোখ মুখ শক্ত হয়ে যায়, চোখগুলো তীক্ষ্ণ এবং ক্রুদ্ধ হয়ে ওঠে। সে জোরে ধমক দিয়ে একটা কিচেন নাইফ হাতে নিয়ে বলে গুপ্তার ঝামেলা শেষ না হওয়া পর্যন্ত এখান থেকে কেউ যেতে পারবে না। তাকে যদি জেলে যাওয়া লাগে তাহলে 2 মেয়েকে সাথে নিয়ে জেলে যাবে। তাই দুজনেই যেন নিজেদের মুখটা বন্ধ রাখে। মায়ের এরকম এক্সপ্রেশন দেখে 2 বোনই চুপ হয়ে যায়। এরপরে জয়া থানায় মহেশ্বরীর সাথে দেখা করতে যায়, এটা জানার জন্য যে কিডন্যাপের গুজবটা সত্যি কিনা। সেখানে গিয়ে জয়া জানতে পারে মহেশ্বরী গুপ্তার মিসিংয়ের রাতের সিসিটিভি ফুটেজ দেখছে। ফুটেজ থেকে জানতে পেরেছে গুপ্তা কলোনিতে ঢুকেছিল ঠিকই, তবে আর বের হয়নি। তাই পুলিশের ধারণা গুপ্তা কলোনির ভেতরেই আছে। এটা শুনে জয়া ঘাবড়ে যায়। সে মহেশ্বরীকে জিজ্ঞেস করে পুলিশ কলোনির সব বাড়ি সার্চ করবে কিনা। মহেশ্বরী জানায় সার্চের জন্য ওয়ারেন্ট লাগবে। তাদের কাছে এখন ওয়ারেন্ট নেই বলে সার্চ করতে পারবে না। এটা শুনে জয়া একটু নিশ্চিন্ত হয়। রাতে মহেশ্বরী, মিসেস গুপ্তা এবং গোল্ডি একটা নাটক সাজায়। মহেশ্বরী আগে থেকে কিডন্যাপারে বলে দেওয়া লোকেশনে ফোর্স নিয়ে ঘিরে থাকে। মিসেস গুপ্তা আর গোল্ডি টাকার ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয়। তারা কিডন্যাপারে বলে দেওয়া জায়গায় টাকার ব্যাগ রেখে আসবে। এরপরে যে ব্যাগটা নিতে আসবে মহেশ্বরী তাকে ধরে ফেলবে। এদিকে একই সময় রেখা লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বের হচ্ছিল। তাকে ফলো করে জয়াও পিছু নেয়। দুজনকে নোটিস করে সুষমা ওদের পিছু নেয়। কিছু দূর যাবার পরে রেখা একটা দোকানের শাটার তুলে ভেতরে ঢোকে। এরপরে শাটারে নক করলে রেখা শাটার তুলে দেখে জয়া দাঁড়িয়ে। জয়া জানতে চায় সে এখানে কি করছে। উত্তর দেবার আগেই সুষমাও চলে আসে। তারও একই প্রশ্ন। এবারও উত্তর দেবার আগে আবারও শাটারে নক পড়ে। এবার শাটার খুলে মধ্যবয়স্ক একটা লোক ঢোকে। লোকটাকে দেখিয়ে রেখা সুষমাকে বলে এটাই সুষমার বাবা। বাবাকে দেখে সুষমা নস্টালজিক হয়ে যায়। আসলে জয়ার বাবা মারা যাবার পরে একজন লোক চাদরে লুকিয়ে প্রায় রেখার ঘরের দরজায় কড়া নাড়ত। সেই কড়া নাড়ার আওয়াজে রেখা আবারও প্রেগনেন্ট হয়ে যায়। সুষমার জন্মের পর থেকেও
কলোনির মহিলারা সুষমার চেহারার সাথে নিজেদের হাজবেন্ডের ছবি মিলিয়ে দেখত চেহারায় কোনো মিল আছে কিনা। আসলে কেউ তো জানতো না কার কড়া নাড়ার আওয়াজে সুষমা জন্মালো। একদিন রেখা সুষমাকে আকাশের চাঁদ দেখিয়ে বলেছিল, ওই চাঁদটা সবার মামা হয়, তবে শুধু তোমার বাবা হয়। সেই থেকে সুষমা চাঁদকেই নিজের বাবা ভাবত। এই নিয়ে আবার একদিন পিচ্চি গোল্ডি সুষমাকে ব্যঙ্গ করেছিল। এতে সুষমা গোল্ডিকে এত জোরে ঘুষি মেরেছিল যে গোল্ডির দুটো দাঁত পর্যন্ত ভেঙে যায়। সেই থেকে বেচারা গোল্ডির নামটা সার্থক হয়ে মাড়িতে দুটো সোনার দাঁত বসে যায়। তো সুষমার বাবা চন্দ্র এগিয়ে এসে প্রথমে জিজ্ঞেস করে, কেমন আছো মা সরলা? রেখা পাশ থেকে কারেকশন করে দেয়, সরলা না, সুষমা। তখন চন্দ্র কারেকশন করে পুনরায় জিজ্ঞেস করে, কেমন আছো মা সুষমা? কত বড় হয়ে গেছো, সেই পিচ্চিকালে দেখেছিলাম। সাইড থেকে বিরক্ত হয়ে জয়া বলে, আপনি ওকে দেখলেনি বা কবে? জন্ম দিয়েই তো গায়েব হয়ে গেছেন। সুষমাও জিজ্ঞেস করে, সে সুষমার সাথে কখনো দেখা করতে আসেনি কেন? চন্দ্র বোঝানোর ভঙ্গিতে বলে, সে দেশের জন্য অনেক স্যাক্রিফাইস করেছে, তার মধ্যে সবচেয়ে বড় স্যাক্রিফাইস হলো সুষমা। পাশ থেকে রেখা বলে, সুষমার যখন জন্ম হয় ওই সময় চন্দ্রকে আন্ডারওয়্যার মিশনে পাঠানো হয়েছিল। একটু বিরক্ত হয়ে পাশ থেকে চন্দ্র কারেকশন করে দেয়, আন্ডারওয়্যার না, ওটা আন্ডারকভার মিশন হবে। তো রেখা চন্দ্রকে জিজ্ঞেস করে সে বাকি টাকা এনেছে কিনা। জিজ্ঞেস করতে করতে রেখাও ব্যাগ থেকে টাকার বান্ডিল বের করে। এটা দেখে দুই মেয়েই অবাক হয়ে জিজ্ঞেস করে, এতক্ষণ তাহলে টাকা মায়ের কাছেই ছিল? রেখা বলে, এখানে শুধু অর্ধেক টাকাই আছে, বাকি টাকা সেদিন চন্দ্র নিয়ে যেতে ভুলে গিয়েছিল। তখন দুজনে জিজ্ঞেস করে, ঘটনার দিনে বাড়িতে চন্দ্র ছিল কিনা। মা ক্রমাগত মিথ্যা কাহিনী শোনাচ্ছে দেখে দুই মেয়েই রেগে যায় এবং সত্যিটা স্বীকার করতে বলে। এবার রেখা জানায় সে বার থেকে 3 লাখ টাকা সরিয়ে সুষমার বাবাকে দিয়েছিল। পরে টাকা সরানোর কথাটা গুপ্তা জেনে গিয়ে মালিককে বলে দেওয়ার হুমকি দিচ্ছিল। তাই রেখা গুপ্তা আর চন্দ্রকে বাড়িতে ডেকেছিল যাতে ওরা পুরুষে পুরুষে ব্যাপারটা সেটেল করতে পারে। এটা শুনে জয়া আর সুষমা রেগে যায়। তখন রেখা বলে, সুষমার বাবার দোকানের জন্য টোকেন নেওয়া লাগবে, কারণ রিটায়ারমেন্টের পরে তারা সিকিউরিটি এজেন্সি খুলবে। জয়া কথাটা ধরে বলে, এই জন্যই হয়তো এই লোকটাই গুপ্তাজির বাড়িতে ফোন করে মুক্তিপণ চেয়েছে। চন্দ্র স্বীকার করতে না চাইলে জয়া তাকে জেলে পাঠানোর কথা বললে চন্দ্র ক্ষেপে যায়। সে কড়া স্বরে বলে, কখনো জেলে গেছো? ডান্ডার বাড়ি কেমন লাগে জানো? চন্দ্র এমনভাবে কথাবার্তা বলে যেন জেলে তার নিয়মিত যাতায়াত। চন্দ্র বলে, সেদিন টাকার ব্যাগ ফেলে না আসলে এখন সে নেপালে থাকতো। রেখা জিজ্ঞেস করে, সে আবারও নতুন মিশনে যাচ্ছে নাকি? তখন চন্দ্র বিরক্ত হয়ে বলে, সে কোনো আর্মিতে চাকরি করে না, সে কোনো কর্নেলও না, সে দেশের ওয়ান্টেড আসামি। প্রতি 2-3 মাস পর পরই সে গ্রেপ্তার হয়, তাই এই প্যারা তার আর ভালো লাগছে না। এই জন্য রেখার কাছ থেকে টাকাগুলো ঝেড়ে সে নেপালে পালানোর প্ল্যান করেছিল। রেখা চন্দ্রর কথা শুনে হতবাক হয়ে যায়। এতদিনেও সে লোকটার আসল পরিচয় জানতো না। চন্দ্র টাকার ব্যাগ চাইলে জয়া দিতে চায় না। তখন সে ছুরি বের করে সুষমার গলায় ধরলে রেখা ছলছলে চোখে জয়াকে টাকার ব্যাগটা দিয়ে দিতে বলে। চন্দ্র টাকার ব্যাগ নিয়ে 3 জনকে গালমন্দ করতে করতে চলে যায়। এদিকে মহেশ্বরী ডাস্টবিনের কাছে লুকিয়ে মুক্তিপণের ব্যাগটার ওপরে নজর রাখতে রাখতে ঘুমিয়ে পড়ে। শুধু সেই না, বাকি স্টাফেরাও ঘুমিয়ে পড়ে। ফলে রাতে নাইট গার্ডদের হুইসেলে জেগে উঠে মহেশ্বরী ডাস্টবিনের কাছে ছুটে গিয়ে দেখে ব্যাগে কোনো টাকা নেই। এবার সে বিরক্তিতে নিজের কপাল চাপড়াতে শুরু করে। যাই হোক, বাড়ি ফিরে সুষমা হতাশ হয়ে গুপ্তার বাঁধন খুলে দিতে যাচ্ছিল, তবে জয়া গিয়ে তাকে আটকায়। জয়ার পরে রেখাও চলে আসে। তখন সুষমা রেখাকে আজে বাজে কথা বলতে থাকে। এ সময় হঠাৎ গুপ্তা উঠে দাঁড়ায়, কারণ সুষমা তার পায়ের বাঁধন খুলে দিয়েছিল। হাত আর মুখ বাঁধা থাকা অবস্থাতেও গুপ্তা ওদের দিকে মারমুখী হয়ে তেড়ে যায়। তখন 3 জনে বাধা দিতে গেলে গুপ্তা ঝাটকা মেরে জয়াকে ফেলে দেয়। জয়া ফুলদানিটার সাথে ধাক্কা খেলে সেটার ওপর থেকে নারিকেলটা মেঝেতে পড়ে যায়। গুপ্তা রেখা আর সুষমার সাথে ধস্তাধস্তি করছিল, তাই জয়া নারিকেলটা তুলে সেটা ছুঁড়ে মেরে গুপ্তার মাথায় আঘাত করে। এতে গুপ্তা চিৎকার দিয়ে আবারও সেন্সলেস হয়ে যায়। ড্রয়িং রুমে মানাস ঘুমাচ্ছিল। আওয়াজ পেয়ে সে জেগে ওঠে এবং জয়াকে গালমন্দ শুরু করে। তার সন্দেহ জয়া কাউকে ঘরে নিয়ে আনন্দ ফুর্তি করছে। এবার জয়ারও ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে মানাসকেও প্রচুর উল্টাপাল্টা বলে তাকে বাড়ি থেকে বের করে দেয়। মানাস প্রতিরোধের চেষ্টা করলে জয়া তাকে স্যান্ডেল দিয়ে পিটিয়ে তার পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলে ডিভোর্সের কথা বলে তাড়িয়ে দেয়। রাতটা 3 জনই আপসেট হয়ে কাটায়। সকালে প্রবল বৃষ্টি এবং ঝড় হচ্ছিল। রেখা জানালা বন্ধ করতে গিয়ে দেখে গুপ্তা বাইরে দাঁড়িয়ে আছে। যেহেতু গুপ্তার পায়ের বাঁধন খোলা ছিল, তাই সেন্স ফিরে সে বাইরে বেরিয়ে গেছে। রেখা কোনো স্টেপ নেবার আগেই গুপ্তা নিজের বাড়িতে ঢুকে যায়। প্রথমে কিছুক্ষণ গুপ্তা দম মেরে থাকে,
যেন কাউকে চিনতেই পারছে না। মিসেস গুপ্তা সন্দেহ করে হয়তো রেখাই গুপ্তাকে কিডন্যাপ করেছিল, কারণ গুপ্তার মুখটা যেটা দিয়ে বাঁধা ছিল সেটা রেখার স্লিভলেস ব্লাউজ। ধরা পড়ে যাওয়ার ভয়ে জয়ার সব জিনিসপত্র সরিয়ে ফেলার জন্য এক জায়গায় করছিল। এই সময় গুপ্তার ফোন আসে। গুপ্তা রেখাকে তাচ্ছিল্য করে বলে, আমাকে কি মিস করতেছ? প্রথমে তোমাকে চুরি করতে হাতে নাতে ধরলাম, এরপরে আমাকে 3 পাত্তি খেলার টোপ দিয়ে মাথায় আঘাত করে মেরে ফেলার চেষ্টা করলে, তারপরে আবার মেয়েদেরকেও সাহায্যের জন্য ডেকে আনলে। নাটক তো ভালোই সাজিয়েছিলে। গুপ্তাকেও যতটা সাধারণ মনে হয় সে ততটা সাধারণ না। রেখা যে বাড়িটাতে থাকে সেটা গুপ্তার সম্পত্তি, তাই সে সারা জীবন রেখাকে মানসিক চাপের ভেতরে রেখেছে। শুধু তাই না, একবার গুপ্তা মব ক্রিয়েট করে রেখাদের বাড়িতে ভাঙচুরও করিয়েছিল। গুপ্তা সেই কথা মনে করিয়ে দিয়ে রেখাকে বাড়ি ছেড়ে দিয়ে চলে যেতে বলে। সেইবার ঘটনার সময়ে জয়া আর সুষমা ছোট ছিল। অসংখ্য লোক হঠাৎ বাড়ির ভেতরে লাঠিসোঁটা নিয়ে ঢুকে পড়ে ভাঙচুর করছিল। রেখা মেয়েদের নিয়ে কোনো রকমে একটা ঘরে ঢুকে দরজা আটকে আলমারি দিয়ে চাপা দিয়ে রেখেছিল, তাই ওরা বেঁচে গিয়েছিল। সেসব কথা মনে পড়ায় আতঙ্কে রেখা জয়া আর সুষমাকে এখান থেকে চলে যেতে বলে। তবে ওরা মাকে একা ফেলে রেখে যাবে না। পরিস্থিতি স্বাভাবিক করতে জয়া লুডুর বোর্ড নিয়ে সাপ লুডু খেলতে বসে যায়। এই সময় জয়ার মাথায় একটা প্ল্যান আসে। রেখার ওপরে প্রথম থেকেই গুপ্তার নজর ছিল, এখনও তার একই রকম অ্যাট্রাকশন আছে, তাই রেখাকে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয় এবং জয়া গুপ্তাকে এনজয়ের কথা বলে ডেকে আনে। 2 মেয়েও মেকআপ করে সাজুগুজু করে নেয়। গুপ্তা এলে তাকে জুস খেতে দেওয়া হয়। তবে গুপ্তা ওদেরকে বিশ্বাস করতে পারছিল না, তাই প্রথমে রেখাকে দিয়ে জুসে চুমুক দেওয়ায়। রেখার কিছু না হওয়ায় এবার সে জুস খায়। এরপর গুপ্তা ওদেরকে ড্যান্স করতে বলে। ড্যান্সের সাথে সাথে ওরা গুপ্তার শরীরে তেল মাখিয়ে ম্যাসাজও করে দিচ্ছিল। ততক্ষণে মিসেস গুপ্তা আর মহেশ্বরীর কাছে গুপ্তার রেখার বাড়িতে থাকার ব্যাপারে মেসেজ চলে যায়, তাই মিসেস গুপ্তা ব্যাপারটা দেখার জন্য রেখার বাড়িতে চলে আসে। ততক্ষণে জয়ারা গুপ্তার সাথে বেশ কয়েকটা ফটো তুলে নেয়। গুপ্তা রেগে গিয়ে ফোন কেড়ে নিতে গেলে পায়ে তেল থাকায় মেঝেতে পিছলে পড়ে যায়। মিসেস গুপ্তা এসে দেখে গায়ে তেল মাখা অবস্থায় অর্ধনগ্ন হয়ে গুপ্তা এখানে বসে আছে। তারা গুপ্তার আসল চেহারা তার স্ত্রীর সামনে দেখিয়ে দেয়। গুপ্তা চড়াও হলেও ওরা ফটো আর ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেবার হুমকি দেয়। এতে গুপ্তার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। এরপরে রেখা প্র্যাকটিক্যালি দেখিয়েও দেয় সেদিন রাতে গুপ্তা তার বাড়িতে আসার পরে কি ঘটেছিল। ধরা খেয়ে যাওয়ায় গুপ্তা বলে, ভিডিওতে তো রেখা, জয়া আর সুষমাও আছে, তাই ভিডিও আপলোড করলে ওদের মান সম্মানও নষ্ট হবে। মান সম্মানের কথা শুনে 3 জনেই পাগলের মতো হাসতে শুরু করে, কারণ কলোনির লোকেরা তো এমনিও তাদের বিন্দুমাত্র সম্মান করে না, তাই নতুন করে তাদের মান সম্মান হারানোর ভয় নেই। গুপ্তা ওদের সাথে আর না পেরে বাড়ি চলে যায়। গুপ্তাকে ব্ল্যাকমেল করে রেখারাও আপাতত সব ঝামেলা সামলে নেয়। এরপরে কয়েক সপ্তাহ কেটে যায়। 3 জনে বসে টিভি দেখছিল। একটা গানের রিয়েলিটি শোয়ে তারা গোল্ডিকে দেখতে পায়। গোল্ডির স্বপ্ন ছিল নায়িকা হওয়া, তবুও বাবা তাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিল। এই জন্য সে বিয়ের আগের রাতে পালিয়ে গিয়েছিল। যারা জিজ্ঞেস করে গোল্ডি এখানকার খরচ সামলাচ্ছে কিভাবে, তখন গোল্ডি জানায় সে হাত খরচ বাঁচিয়ে 5.5 লাখ টাকা জমিয়েছিল, তাই দিয়ে খরচ সামলাচ্ছে। টাকার অ্যামাউন্ট শুনে ওরা বোঝে যায় গোল্ডি যে কিডন্যাপারের ফোনের কথা বলেছিল সেটা ভোগাস। আসলে বাবা মিসিং থাকার সুযোগ নিয়ে গোল্ডি কিডন্যাপারের মুক্তিপণ চাওয়ার গল্প ফেঁদে টাকাগুলো ঝেড়েছে। এটা জানতে পেরে 3 জনে খুবই মজা পাচ্ছিল। তো এরপরে ওরা সাজুগুজু করে রাস্তায় এসে নাচতে শুরু করে। আর যাই হোক, এখন অন্তত তারা স্বাধীন, যেভাবে খুশি সেভাবেই জীবন কাটাতে পারবে। এই স্বাধীনতার আনন্দেই তারা নাচানাচি করছিল। আর এর সাথেই সিনেমাটাও এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, মানুষকে কখনো দেখে বোঝা যায় না সে কি রকম। ভদ্রতার মুখোশের আড়ালেও নোংরা মন লুকিয়ে থাকে, তাই মানুষের সাথে মেশার আগে তাকে যাচাই করে নেওয়া উত্তম। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।